বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি সার্কের সম্বন্ধে বলবো। সার্কের প্রতিষ্ঠা ও সদস্য, সার্কের লক্ষ্য উদ্দেশ্য, সার্কের সাফল্য ও তার সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। প্রথমে হচ্ছে সার্কের প্রতিষ্ঠা ও সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখা যায়। আঞ্চলিক সহযোগিতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এইসব সংস্থার মধ্যে অন্যতম হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের প্রতিষ্ঠা ও সদস্য। এক, জিয়াউর রহমানের উদ্যোগ। 1970 দশকের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে কোনো আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তোলার উদ্যোগ দেখা যায়নি। এই বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 1979 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সফরকালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। জিয়াউর রহমানের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিদেশমন্ত্রীগণ পরবর্তী কয়েক বছরে কলম্বো 1981 খ্রিস্টাব্দ, কাঠমান্ডু 1981 খ্রিস্টাব্দ, ইসলামাবাদ 1982 খ্রিস্টাব্দ, ঢাকা 1983 খ্রিস্টাব্দ প্রভৃতি স্থানে একাধিক সম্মেলনে মিলিত হন। অবশেষে এই সব দেশের বিদেশমন্ত্রীরা 1983 খ্রিস্টাব্দের দিল্লি সম্মেলনে সমবেত হয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন গঠনের সিদ্ধান্ত নেন। 2. ঢাকায় সার্কের প্রতিষ্ঠা। 1985 খ্রিস্টাব্দে 7 থেকে 8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। 3. সদস্য। 1985 খ্রিস্টাব্দে সার্ক প্রতিষ্ঠায় মোট 7টি দেশ অংশ নেয়। এই দেশগুলি হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। পরবর্তীকালে আফগানিস্তানও সার্কের সদস্য হয়। সার্কের সদস্য সংখ্যা মাত্র 7 হলেও পরবর্তীকালে সেটা হয়েছিল 8 হলেও বিশ্বের 1/5 জনসংখ্যাই এর অন্তর্ভুক্ত। নির্দিষ্ট শর্ত মেনে সার্কে নতুন সদস্য গ্রহণের ব্যবস্থাও রয়েছে। এই শর্তগুলির মধ্যে অন্যতম হল সার্কের প্রতিষ্ঠাতা সদস্যগুলিকে নতুন সদস্য গ্রহণে সর্বসম্মত সম্মতি দিতে হবে। সদস্যপদ গ্রহণে ইচ্ছুক রাষ্ট্রটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত হতে হবে। সদস্যপদ গ্রহণে ইচ্ছুক রাষ্ট্রটিকে সার্কের সনদ মেনে চলার অঙ্গীকার করতে হবে। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্থাপিত হয় 1987 খ্রিস্টাব্দে। সার্কের পর্যবেক্ষক নির্বাচিত হয়েছে চীন ও জাপান। এবার সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য ও লক্ষ্যগুলি হল: 1. উন্নয়ন। সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো। 2. জনকল্যাণ। দক্ষিণ এশিয়ার দেশগুলির জনগণের কল্যাণ সাধন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো। 3. বোঝাপড়া। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও সংবেদনশীলতার পরিবেশ তৈরি করা।
4 আত্মনির্ভরতা। সার্কের প্রতিটি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বাধীনতা রক্ষা এবং যৌথ আত্মনির্ভরতা গড়ে তোলা। 5 অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। সদস্য রাষ্ট্রগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 6 নিরাপত্তা। দক্ষিণ এশীয় অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি ও সন্ত্রাসবাদকে প্রতিরোধ করা। 7 আর্থ-সামাজিক আদান প্রদান। সামাজিক, অর্থনৈতিক ও কারিগরি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করা। 8 সাংস্কৃতিক আদান প্রদান। সাংস্কৃতিক আদান প্রদান ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক অগ্রগতি ঘটানো। 9 শান্তিপূর্ণ সহাবস্থান। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। সার্কের সদস্য রাষ্ট্রগুলি রাষ্ট্রপ্রধানগণ সার্কের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকায়। এরপর থেকে বিভিন্ন সদস্য রাষ্ট্রে ঘুরিয়ে ফিরিয়ে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বিভিন্ন বছরে বিভিন্ন রাষ্ট্রে। এবার সার্কের সাফল্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সার্কের প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সদস্য রাষ্ট্রগুলোর নানাবিধ সমস্যার সমাধান এবং বিভিন্ন বিষয়ে সাফল্যের ক্ষেত্রে সার্ক যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছে। এ যাবৎ সার্কের উল্লেখযোগ্য সাফল্যগুলি হলো: 1 সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক আদান প্রদান ও বাণিজ্যিক সহযোগিতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। 2 সন্ত্রাসবাদ প্রতিরোধেও মোটামুটি সন্তোষজনক সাফল্য এসেছে। 3 দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য সার্কভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে। 4 নেপালের কাঠমান্ডুতে সার্কের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করে সার্কের কর্মসূচিকে বাস্তবায়িত করার সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে। 5 খাদ্য নিরাপত্তার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। 6 শিশু কন্যাদের কল্যাণের উদ্দেশ্যে সার্ক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এইসব সত্ত্বেও সার্কের কিছু সমস্যা দেখা দিয়েছে। সেগুলো কি? বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সার্কের প্রতিষ্ঠা হলেও বহু ক্ষেত্রে সার্ক তার স্বার্থ পূরণে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার এই ক্ষেত্রগুলি হলো: 1 রাজনৈতিক অস্থিরতা। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা সার্কের সাফল্যের ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ভারত পাক বিরোধ এ বিষয়ে একটি বড় বাধা। 1997 খ্রিস্টাব্দে ভারতের কারগিলে পাক সেনাদলের অনুপ্রবেশের ঘটনা দুদেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটিয়েছে। পারস্পরিক অবিশ্বাস, আঞ্চলিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা, সামরিক প্রতিযোগিতা, সীমান্ত সংঘর্ষ প্রভৃতি ঘটনার প্রভাবে সার্কের অভ্যন্তরে যথেষ্ট বাধার সৃষ্টি করেছে। 2 তামিল জঙ্গি সমস্যা। শ্রীলঙ্কার তামিল জঙ্গিদের সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনা শ্রীলঙ্কা সন্দেহ করে যে জঙ্গি কার্যকলাপের প্রতি ভারতের মদত রয়েছে। এই ঘটনায় ভারত শ্রীলঙ্কা সম্পর্কের অবনতি ঘটে। 3 ভারসাম্যহীনতা। ক্ষুদ্র ও বৃহৎ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শক্তি ও আর্থিক ব্যবধান এবং প্রাকৃতিক সম্পদের অসম বণ্টন সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট করেছে। দুর্বল রাষ্ট্রগুলি ভারতের তুলনায় খুবই অনগ্রসর হওয়ায় নানাভাবে সার্কের অগ্রগতি ব্যাহত হচ্ছে। 4 মতভেদ। সার্কের বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ সার্কের সমস্যা যথেষ্ট বৃদ্ধি করেছে। 5 সহযোগিতার অভাব। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অনেক সময় সহযোগিতার অভাবের ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না এবং দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হচ্ছে। সার্কের মন্ত্রিপরিষদের সার্কের মধ্যে
রয়েছে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের বৈঠক বা বার্ষিক সম্মেলন। যে দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সদস্য রাষ্ট্র এই সম্মেলনের সভাপতিত্ব করে। এই সম্মেলনগুলিতে সার্কের নীতি নির্ধারণ ও কর্মপদ্ধতি চূড়ান্ত হয়। প্রতিটি সদস্য রাষ্ট্রের বিদেশ মন্ত্রীদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠিত। এই পরিষদ বছরে দুবার মিলিত হয়ে এই সার্কের সংগঠনের নীতি ও কর্মসূচি প্রদান করে। সনদে মন্ত্রিপরিষদের 5 প্রকার কার্যাবলী দেখা যায়। 1. সার্কের কর্মসূচি নির্ধারণ করা। 2. সদস্য রাষ্ট্রসমূহের সহযোগিতার মাত্রা পর্যালোচনা করা। 3. সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা। 4. প্রয়োজন অনুযায়ী সংগঠনের নতুন সাংগঠনিক অঙ্গ তৈরি করা। 5. সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির সাধারণ স্বার্থ জড়িয়ে রয়েছে এমন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। মন্ত্রিপরিষদের পরেই রয়েছে এখানে স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি, যা গঠিত হয় সদস্য রাষ্ট্রদের বিদেশ সচিবদের নিয়ে। সারা বছর জুড়ে সংগঠনের কাজকর্ম দেখাশোনা ও পর্যালোচনার দায়িত্ব রয়েছে স্থায়ী কমিটির হাতে। সনদ অনুযায়ী স্থায়ী কমিটির দায়িত্বগুলো হলো: 1. সহযোগিতার কর্মসূচি সমন্বয় ও তদারকি করা। 2. কর্মসূচি প্রণয়ন এবং সেগুলোর অর্থ সংস্থান অনুমোদন করা। 3. আন্তঃক্ষেত্র প্রাধান্য নির্দিষ্ট করা। 4. আঞ্চলিক ও বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করা। 5. সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা। স্থায়ী কমিটি বিভিন্ন প্রকল্প কার্যকর করার জন্য অ্যাকশন কমিটি গঠনের দায়িত্ব লাভ করেছে। এছাড়া সার্কের বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সদস্যরা স্থায়ী কমিটির কাছে দায়িত্বশীল থাকে। বিভিন্ন টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সার্কের কাজকর্মকে প্রসারিত করার উদ্দেশ্যে, যেমন কৃষি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, পরিবেশ, আবহাওয়াবিদ্যা, স্বাস্থ্য, জনসংখ্যা, মাদকদ্রব্যের চোরাচালান রোধ, পরিবহন, পর্যটন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নারী কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণের চেষ্টা করা হয়েছে। এছাড়া এতৎসত্ত্বেও সার্কের গুরুত্ব সবশেষে বলা যায় অর্থনৈতিক সহযোগিতা সার্কের মূল লক্ষ্য এবং সেক্ষেত্রে ভারতবর্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক জয়ন্ত কুমার রায় ও শান্তনু চক্রবর্তী দেখিয়েছেন যে কীভাবে সার্ক দক্ষিণ এশিয়াতে সহযোগিতার প্রক্রিয়াকে ক্রমশ প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সর্বোপরি লক্ষ্য করা গেছে যে সার্কের সদস্য কোনো দেশই সার্ক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়নি। তার ফলে আশঙ্কা উপস্থিত হয়েছে যে সার্ক খুব বেশি দিন অস্তিত্ব বজায় রাখতে পারবে না। সাম্প্রতিককালে এই প্রতিষ্ঠানটিকে প্রাসঙ্গিক করার উদ্দেশ্যে লুক ইস্ট নীতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলির মধ্যে ঘনিষ্ঠতর সম্বন্ধ স্থাপনের চেষ্টা হয়েছে, কিন্তু তার ফলে দক্ষিণ এশিয়ার অবহেলিত হওয়ার একটি সম্ভাবনা রয়ে গেছে। এই পরিস্থিতিতে সার্ককে দক্ষিণ এশিয়ার অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে সমগ্র এশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্বন্ধ স্থাপনের চেষ্টা করতে হবে। বলা যায় যে সার্ক যদি তার প্রেজেন্ট ফর্মে নাও থাকে, তবুও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্কের ভূমিকা শেষ হয়ে যাবে না, বরঞ্চ মোর ওপেন চ্যানেলস দ্বারা সার্কের কাজকর্ম পূর্ণতা পাবে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী